হ্যালো। হ্যাঁ, ওকে। আচ্ছা দাঁড়ান, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন দেখা যায় কিনা। স্ক্রিন আসছে? আচ্ছা, সবাই পেলে তারপরে শুরু করি। আচ্ছা, আসবে হয়তো, হ্যাঁ বলেন। আচ্ছা, নেটওয়ার্কে কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা, কে কে পান নাই এখনো স্ক্রিনটা? হ্যাঁ, পেয়েছি আমি। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমাদের প্রথম যে কন্টেস্টটা হয়েছিল সেই কন্টেস্টের প্রবলেম সেট, রাইট? ওকে। সো আমরা হচ্ছে একটা একটা প্রবলেম করে একটু গো থ্রু করি। প্রথমে হচ্ছে এই প্রবলেমটা। এই প্রবলেমটা হচ্ছে জাস্ট মানে সবগুলো প্রবলেমই তো আসলে যোগ করা, এছাড়া কিন্তু আর তেমন কিছু নাই, রাইট? হ্যাঁ। সো এই 5 এবং 1 যোগ করতে হবে, 6 হবে। 10 এবং 20 যোগ করতে হবে, 30 হবে, রাইট? হ্যাঁ, ওকে। জি ভাই। সো এখানে আসলে তেমন কোনো ক্রিটিক্যাল জিনিস নাই, এটা সলিউশনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো সলিউশনটা দেখলে দেখবেন যে জাস্ট আমি নাম্বার দুইটা নিয়ে যোগ করে দিলাম এবং একটা স্ল্যাশন দিলাম, ঠিক আছে? এই স্ল্যাশনটা আপনারা অনেকেই দেন নাই দেখে প্রথমবার ভুল হচ্ছিল। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, জি ভাই, বুঝছি। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, বিষয় হচ্ছে এই বেশি লোক যখন হয়ে যায় না স্কাইপেতে, তখন স্কাইপে ইকো করে বা বেশ অনেক রকমের সমস্যা হয়। তো নেক্সট টাইম থেকে আমরা আসলে 3 জনকে নিয়ে আসলে ক্লাসটা করব। সো তখন আসলে আশা করা যায় যে কোনো সমস্যা হবে না। আজকে জাস্ট একটা ট্রায়াল দেখে সবাইকে নিয়ে একসাথে শুরু করলাম, ঠিক আছে? ওকে। হ্যাঁ, জি ভাই। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন সেটা আপনারা জিজ্ঞেস করবেন। সো বেসিক্যালি আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি প্রত্যেকটা প্রবলেম এবং তার সলিউশনগুলো গো থ্রু করব। তো সেটা করার পরে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আপনারা সেটা জিজ্ঞেস করবেন যে এই পয়েন্টটা বুঝি নাই বা এই জিনিসটা বুঝতে পারতেছি না, তো আমি সেটা এক্সপ্লেন করব। সো আমার মনে হয় যে আমি এক্সপ্লেন করার পরে এবং আরো 3 জন যখন আপনারা 3 জনই যখন বুঝবেন, তখন আর অন্য কারো বুঝতে তেমন আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? So এটা হচ্ছে আসলে বেসিক আইডিয়া আমাদের। হ্যাঁ, বলেন। আচ্ছা, রাইট। হ্যাঁ, এখানে ইওএফটা কেন ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা কোশ্চেন। ইওএফটা আসলে ইউজ করা হয়েছে এই জন্য যে ধরেন এই যে আপনি যে স্ল্যাশেন আমি যেটা বললাম, এই স্ল্যাশেনটা দেওয়া আর না দেওয়ার মধ্যে আসলে পার্থক্য কি, আমি দেই বা না দেই মানে কি আসে যায়? অ্যান্সার তো সেমই না। 1 আর 5 যোগ করলে তো 6ই হবে। সো এখানে আমি স্ল্যাশেন দিলাম বা না দিলাম এতে আসলে কি আসে যায়? আপনাদের কি মনে হয়? মনে হয় এই দুইটা নাম্বার ইনপুট হওয়ার পর মানে হুম। খানিকটা মানে ইনপুট শেষ হয়ে গেছে কিনা এরকম কিছু মনে হচ্ছে। না মানে স্ল্যাশেনটা আমি কেন দিলাম? স্ল্যাশেনটা না দিলেও তো এটা আসলে 6 প্রিন্ট করবে, রাইট? স্ল্যাশন হচ্ছে হ্যাঁ। মানে জাস্ট নিউ পরের আউটপুটে যাতে নিউ লাইনে আসে। মানে তাতে করে লাভ কি, পরের আউটপুট নিউ লাইনে আসলো বা না আসলো? হ্যাঁ, সেটা একসাথে হবে না, একসাথে হলে তো মানে ডিফারেন্সটা বোঝা যাবে না। আচ্ছা, ওকে। স্ক্রিন পান নাই কে কে বলেন তো? মানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না কে কে? হ্যাঁ বলেন। রাইট, ওইটার ব্যাপারে আমরা পরে আসতেছি। স্ক্রিন এখনো দেখতে পাচ্ছেন না কে কে? আপনি পান নাই, আপনি আপনি হচ্ছে আপনি একমাত্র ব্যক্তি যে আসলে না পাওয়ার ব্যাপারে আসলে কিছু ভাই বলার আমি নাই। স্ক্রিন অফ করে রাখছি মেবি এজন্য ও, পাই আপনি নাই। আপনার নিজের স্ক্রিনটাই অফ করে রাখছেন হয়তো, দেখেন। এইটা হইতে পারে, নিজের স্ক্রিন অফ করে তারপরে চালাপ করতেছেন। আচ্ছা, বাকি সবাই পাইছেন? হ্যাঁ, শিওর? ওকে। তাহলে একজন পায় নাই, এখন বলেন কি করা যায়? তো মনে হচ্ছে রিমন ভাই। আমি তো হচ্ছে এইভাবে ইন্ডিভিজুয়ালি শেয়ার দিতে পারি না, আমি তো সবাইকে একসাথে শেয়ার দিছি, একসাথে কল দিছি, তাই না? এখন কেউ যদি বাদ হয়ে যেতে চায় তাহলে তো কিছু করার নাই, বাদ দিয়ে দিব আপনারে। হ্যাঁ, আপনি তো যেহেতু স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাহলে আর কি করা বলেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক রুবেল আছে, ভাই আপনি ওকে। থাকেন, জাস্ট শুনতে থাকেন, আপনার তো যা দেখার দরকার নেই, আপনি এখন যে লেভেলে গেছেন। আচ্ছা, এই যে আপনার তেল তেল দিচ্ছে, শুনেন, তেল শুনেন। খারাপ কি? আচ্ছা। না ও, রে ভাই, এমনি বললাম, ছোট আচ্ছা। হিসেবে বললাম এমনি আর কি।
ওকে, আমরা হচ্ছে প্রবলেমে ব্যাক করি। স্ল্যাশের নিউ লাইন যে কারণে দিচ্ছি সেটার কারণ হচ্ছে, ধরেন আপনি তো প্রবলেমটা সাবমিট করলেন, রাইট? আপনি আপনার সলিউশনটা সাবমিট করলেন প্রবলেমটা পড়ার পরে। সো দেখা যাচ্ছে যে আপনি সাবমিট করছেন, আপনার ফ্রেন্ড সাবমিট করছে এবং প্রচুর লোক সাবমিট করতেছে। তো এগুলা কিন্তু আসলে এই যে সলিউশনগুলো যে চেক হচ্ছে, এগুলো কিন্তু ম্যানুয়ালি চেক হচ্ছে না, মানে একজন মানুষ বসে বসে চেক করতেছে, জিনিসটা কিন্তু এরকম না। হ্যাঁ ভাই। হুম, এটা কম্পিউটারে অটোমেটিক চেক হচ্ছে। সো জিনিসটা এরকম হয়, একটা প্রোগ্রাম, একটা সলিউশন, একটা কোড রান করার পরে যে আউটপুটটা জেনারেট হয় সেটা একটা ফাইলে রাখা হয়, এবং সেটা হচ্ছে মানে আপনার কোডটা রান করার পরে যে আউটপুটটা জেনারেট হয় সেটা একটা ফাইলে রাখা হয়, এবং কারেক্ট আউটপুটটা আরেকটা ফাইলে থাকে। এই দুইটা ফাইল যখন এক্স্যাক্টলি ম্যাচ করে তখন সেটা হচ্ছে একসেপ্টেড। বুঝতে পারলাম? হ্যাঁ, জি ভাই। কেউ বুঝেন না এমন আছে? মানে আপনার আউটপুটটা আপনার প্রোগ্রামে, আপনার প্রোগ্রামটার মধ্যে ইনপুটটা দেওয়ার পর যে আউটপুটটা হয় সেই আউটপুটটা আপনার আউটপুট, এবং কারেক্ট আউটপুট, এই দুইটা ম্যাচ করা হয়, দুইটা ফাইল এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন ম্যাচ করে তখন হচ্ছে সেটা অ্যাকসেপ্টেড। হুম, সো কারেক্ট আউটপুটের মধ্যে ওই নাম্বারটা প্রিন্ট করার পরে একটা নিউ লাইন আছে, এবং আপনি যখন নিউ লাইনটা দিবেন না তখন ওই নিউ লাইন ক্যারেক্টারটা ম্যাচ করবে না, তো তখন হচ্ছে আপনি রং অ্যান্সার পাবেন। ঠিক আছে? সো এক্স্যাক্টলি সেম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ম্যাচ করতে হবে, তাহলে হচ্ছে আপনারটা অ্যাকসেপ্টেড হবে। সো এই কারণে আমরা স্ল্যাশের নিউ লাইনটা দিলাম। ক্লিয়ার? জি ভাই, জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইওএফটা কেন দিলাম। ইওএফটা মানে হচ্ছে এই যে আপনার একটা আউটপুট এবং কারেক্ট একটা আউটপুট, এবং এটার সাথে আরো একটা ফাইল থাকে, সেটা হচ্ছে ইনপুট ফাইল। আপনার প্রোগ্রামটা যদিও আপনি ফাইল থেকে কোনো কিছু রিড করেন নাই বা ফাইলে কোনো কিছু রাইট করেন নাই, বাট স্টিল একটা ইনপুট ফাইল থেকে ইনপুটটা এসে আপনার এই প্রোগ্রামটা দিয়ে রান হয়। আমি কি বুঝতে পারতেছি? হ্যাঁ, জি ভাই। একটা ইনপুট ফাইল আছে, তো সেই ইনপুট ফাইলটা থেকে ইনপুটগুলো রিড করা হয়, মানে আপনি যদিও ফাইল রিড রাইট করেন নাই বাট এটা অটোমেটিক্যালি হয়। ঠিক আছে? ওই এই অনলাইন জাজে যখনই আপনি কোনো কিছু সাবমিট করেন সেটা আসলে এইভাবেই কাজ করে। সো আপনি আপনার প্রোগ্রামটা যেই ইনপুট ফাইল থেকে আসলে ইনপুটগুলো রিড করতেছে, সেই ফাইলটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রোগ্রামটা ইনপুট নিবে। এটাই বলা হচ্ছে যে হোয়াইল লুপটা দিয়ে। হ্যালো? হ্যালো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোনো কারণে আমাদের কলটা ড্রপ করছিল। সবাই ডিসি খাইছে স্লো কি ভাই। বলবো? আমি স্ক্রিনটা শেয়ার দেন আমার। ও আচ্ছা, রাইট, স্ক্রিন। রিমন ভাই কিছু করছেন নাকি? আমাদের সবার স্ক্রিনের প্রবলেম হলো, সবার কল ড্রপ করলো। কেন সবসময় আমাকে সন্দেহ করেন? আমরা ভাই ভাই না? ভাই, আপনি কোডিং সবচেয়ে বেশি পারেন। আপনি এগুলো হ্যাঁ, করতে আপনি পারেন। সবচেয়ে বেশি পারেন, আপনি হ্যাকিং ট্যাকিং করতে পারেন, আমরা তো এগুলো কিছু পারিও না, বুঝিও না। ভাই আপনি এই পোলাপাইনগুলোরেও আপনি মহিম দেওয়া শেখাইতেছেন? আচ্ছা, ওকে, সবাই স্ক্রিন পাইছেন? হ্যাঁ, হ্যাঁ, পাইছি ভাই। আচ্ছা, সো ইওএফ এটার মানে হচ্ছে এন্ড অফ ফাইল। সো এন্ড অফ ফাইলের মানে হচ্ছে এই যে হোয়াইল লুপটা দেখেন, হোয়াইলটা ততক্ষণ চলবে, এবং হোয়াইলটা আসলে কি করতেছে, হোয়াইলটা হচ্ছে বারবার স্ক্যানএফ করতেছে, এবং এই হোয়াইলটা স্ক্যানএফ করতেই থাকবে, বারবার স্ক্যানএফ করতেই থাকবে যতক্ষণ সে এন্ড অফ ফাইলটা না পায়, নট ইজ ইকুয়াল টু, রাইট? সো যতক্ষণ এন্ড অফ ফাইল না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা ইনপুট নিবে, মানে স্ক্যানএফ করে ইনপুট নিচ্ছে, এবং সে প্রিন্টএফ করে আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি লজিকটা। হ্যাঁ, বলেন। সরি, আরেকবার বলেন, একটু জোরে বলেন, আপনার সাউন্ড খুব আস্তে আসতেছে। হুম হুম, এক্স্যাক্টলি, ওইখানে অলরেডি একটা ফাইলের মধ্যে অনেকগুলো ইনপুট আছে, এবং সেই ফাইলটা রিড, আপনার প্রোগ্রামটা সেই ফাইল থেকে ইনপুট নিয়ে সেটা আউটপুট জেনারেট করবে। সো ওই ইনপুট ফাইলটা যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ইনপুট নেওয়া লাগবে। সেজন্যই হচ্ছে আমরা এই যে হোয়াইলটা দিলাম, হোয়াইল স্ক্যানএফ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এন্ড অফ ফাইল না পায়, মানে ফাইলটা শেষ না হয়ে যায় আর কি। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স? এটা কে কথা বলতেছেন, রনি? সবুজ, কে কথা বলতেছেন?
হ্যাঁ, একটু জোরে বলেন, আপনার কথা শোনা যায় না, খুব আস্তে আসে। যে আমার ও আচ্ছা আচ্ছা, রাইট, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ টু টু আছে। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে একটু করে দেখাই। কোড দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই। আচ্ছা, না ভাইয়া, আপনি তো কিছুই দেখতে পারতেছেন না, আপনি চিল্লায় লাভ আছে? ভাই আপনি বড় প্রোগ্রামার তো জন্য ছোট কোড দেখতে পারেন না আর কি, সমস্যা হয়। এটা মানে নরমাল। হ্যাঁ, এটা হইতে পারে। আচ্ছা, এখানে দেখেন আমি যে টু দিলাম, রাইট? হ্যাঁ টু দিলাম। এটা দিলেও কাজ করবে, সেম জিনিস। হুম, কেন সেম জিনিস সেটা আমি বলতেছি। এই দুইটা জিনিস আসলে সেম জিনিস। এই যে 11 থেকে 13 লাইনে যা লিখলাম এবং 15 থেকে 17 লাইনে যা লিখলাম, দুইটা সেম জিনিস। আচ্ছা এখন কথা হচ্ছে, আমি একটু অন্য জিনিস দেখাই। এখানে পি এর ভ্যালু কত প্রিন্ট হবে? টু হবে। টু কত? হবে ভাই। 2 হবে? না এখানে যদি দুইটা ইনপুট আমরা ইনপুট দিই, দুইটা নাম্বার, তাহলে পিতে 1 এসএন হবে। আর টু হবে। যদি না তাহলে 0 হবে। আচ্ছা, এখানে জিনিসটা দেখেন, যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্যানএফ তো একটা ফাংশন, রাইট? আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস, যে কোনো কিছু একটা ফাংশন কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? লাস্টে লাস্টে এফ সবসময় থাকবে? আমার মেইনের লাস্টে তো এফ নাই। একটা ভ্যালু রিটার্ন করবে। না, ভয়েড যদি হয়, আমি যদি ভয়েড লিখি তাহলে তো সেটা কোনো ভ্যালু রিটার্ন করবে না। আর আমি কিভাবে বুঝবো একটা কিওয়ার্ড সেটা হচ্ছে একটা এখানে ফাংশন? একটা মানে না বলতে পারছি এটা প্যারামিটার নেই। প্যারাজিস থাকবে। প্যারামিটার তো নাও থাকতে পারে, প্যারামিটার থাকবে এমন তো কোনো কথা নাই। ব্র্যাকেট আর কি ব্র্যাকেট। এক্স্যাক্টলি, এই প্যারেনথেসিস যখন থাকবে তখন আমি বুঝতে পারবো যে এটা একটা ফাংশন। ওকে, হ্যাঁ, জি ভাই। সো একটা নাম থাকবে, সেই নামের পরপরই যখন আমরা দেখবো একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, সাথে সাথে আমরা বুঝবো সেটা হচ্ছে একটা ফাংশন। তার ভিতরে কি থাকলো না থাকলো বা সে রিটার্ন করতেছে কিনা সেটাও কোনো বিষয় না। সো স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা কিছু একটা রিটার্ন করে আসলে। হুম, এখন এই যে ফাংশনে আমি দুইটা জিনিস ইনপুট নিলাম এবং সে একটা কিছু রিটার্ন করলো, সেটা আমি পিতে রাখলাম, পি আমি প্রিন্ট করলাম। এখন পিতে আসলে কত আছে? টু আছে। এইখানে আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি টু থাকবে। কেন টু থাকবে? কারণ স্ক্যানএফ কিভাবে কাজ করে, মানে আমি আন্দাজে ওয়ান টু বললেই তো হইলো না, আমাকে আসলে বুঝতে হবে স্ক্যানএফটা কিভাবে কাজ করে। স্ক্যানএফ কাজ করে হচ্ছে, সে যতগুলা নাম্বার ইনপুট নেয়, মানে যতগুলা নাম্বার না, যতগুলা ইনপুট নেয় ওই নাম্বারটা হচ্ছে সে রিটার্ন করে দেয়। সো আমি এই যে পার্সেন্ট ডি দুইবার লিখলাম, তার মানে পি এর ভ্যালু হবে 2। আমি যদি এটা একবার লিখতাম, এইটা যদি লিখতাম তাহলে 1 হইতো। জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ জি ভাই। ওকে, সো এইখানে দেখেন আমি আসলে দুইটা জিনিস ইনপুট নিচ্ছি, তো এই জন্য এটা ইজ ইকাল টু 2 দিলাম। যতক্ষণ আমি 2 হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। সো একটা জিনিস চিন্তা করেন, আমি যখন ফাইলের একদম শেষে চলে আসব, তখন স্ক্যানএফ ইনপুট নেওয়ার মতো কিছু যদি না পায়, মানে কিছু তো নাই আর কি, ফাইলের শেষে চলে আসছি, তখন আসলে স্ক্যানএফ কত রিটার্ন করবে? 0। রাইট, 0 রিটার্ন করবে। সো 0 যখন রিটার্ন করবে তখন আর এই লুপটা চলবে না। বোঝা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ বুঝতে মানে পারছি। এন্ড অফ ফাইল না পাওয়া পর্যন্ত এবং 2 যতক্ষণ হবে ততক্ষণ চলা একই কথা আসলে। হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার জিনিসটা? জি ভাই। আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। ওকে। এছাড়া এই প্রোগ্রামটা দেখেন, এই প্রোগ্রামে কি আর কোনো পয়েন্ট আছে যেটা আপনারা বুঝতেছেন না বা সমস্যা? না আচ্ছা, এখানে হচ্ছে এই যে আইও স্ট্রিম আমরা ইউজ করলাম, আইও স্ট্রিম হচ্ছে অনেকটা, নতুন এটা হ্যাঁ চলবে না আর কি। সরি, ইনপুট আউটপুট স্ট্রিম। হ্যাঁ ইনপুট আউটপুট স্ট্রিম, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর কনভেনশন। এখানে আপনারা হচ্ছে এসটিডি আইও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, একই জিনিস। ভাই আরেকটা আছে তো stdc++ স্ল্যাশ কি যেন আরেকটা নাম আছে না? ওইগুলো তো হচ্ছে রিমন ভাই পারে, ওগুলো তো আমরা পারি না, ওগুলো তো অনেক কঠিন জিনিস। বিটস। হ্যাঁ হ্যাঁ, ওই বিটস It is টিটস ওগুলো তো রিমন ভাই পারে। std C++ storage। হ্যাঁ, রিমন উনি, ভাই আমাকে শিখাইছে আর কি। রিমন ভাই আপনাদের একটা ক্লাস নিবে, ওইটা হচ্ছে সি প্লাস প্লাস এর উপরে। সো উনি তখন আর কি ওই জিনিসগুলো বলবে। মানে হাসতেছেন কেন, হাসির কি হইলো এখানে? না না ভালোভাবে আসছি। ও আচ্ছা, ভালোভাবে আমি হাসছেন। একটা প্রেজেন্টেশন খাইছিলাম অনেকবার। ও আচ্ছা আচ্ছা। আমার সো তো এক মাসের তেল কেনা লাগে। রাইট, এক মাসের তেল কেনা লাগবে না, অনেক তেল হয়ে গেছে না? আচ্ছা,
সো বিষয় হচ্ছে রিমন ভাই আপনাদের সি প্লাস প্লাসের উপর একটা ক্লাস নেবে, তো সেখানে উনি বলবে আর কি যে সি প্লাস প্লাসের জিনিসগুলো কিভাবে কাজ করে। একটা কেন ভাইয়া, আরো করে দিলে ভালো হতো। ও হ্যাঁ, রিমন ভাই তো আসলে অনেক জ্ঞানী, ওনার তো 4 5টা 10টা 20টা ক্লাস লাগতে পারে মানে পুরো জিনিসটা শিখাইতে। হ্যাঁ, সেটা হইতে পারে। সো সময় লাগবে, অ্যাটলিস্ট একটা ক্লাস হবে, ম্যাক্সিমাম তো আমি বলি নাই, ম্যাক্সিমাম অনেকগুলো হইতে পারে, কয়টা হবে ঠিক নেই। হ্যাঁ। সো এইখানে তো এই প্রোগ্রামে তো আর কিছু নাই, তো আমরা নেক্সট প্রোগ্রামে মুভ করি। নেক্সট প্রোগ্রামে আসলে, হ্যাঁ নেক্সট প্রোগ্রামটা হচ্ছে সিম্পল সিম্পল জিনিস, সেটা হচ্ছে 2 প্রথমে দিয়ে দিবে, মানে কতগুলো ইনপুট থাকবে সেটা প্রথমেই দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে সেটার আউটপুট দিতে হবে। ওকে, এটা সলিউশনটা হচ্ছে এটা বি নাম্বার। এখানে দেখেন আমি প্রথমে নাম্বারটা নিয়ে নিলাম যে কতগুলো ইনপুট আমাদেরকে দেয়া হবে, এবং হোয়াইল এন মাইনাস মাইনাস মানে হচ্ছে এন আস্তে আস্তে আমি কমাচ্ছি, এন কমবে এন যতক্ষণ পর্যন্ত জিরো না হয়, এন জিরো হয়ে গেলে তো হোয়াইলের কন্ডিশনটা ফলস হয়ে যাবে। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এখন একটা জিনিস ধরেন এন এর ভ্যালু যদি -1 হয়, এন এর ভ্যালু -1, তাহলে কি হোয়াইল ঘুরবে নাকি ঘুরবে না? বলবে তো। ধরেন আমি যদি এরকম একটা হোয়াইল লিখি, হোয়াইল -1, এই লুপটা কি ঘুরবে নাকি ঘুরবে না? কতবার ঘুরবে? একবার। একবার। একবার না তো, এটা ইনফিনিটি বার। ইনফিনিটি। থামবে না। ভাই রান করে দিন। রান করে দেখলে তো হবে না, এটা দেখে দেখে বুঝতে হবে। থামবে না। আসলে জানি না। এটা হচ্ছে ইনফিনিট টাইম ঘুরবে। সবগুলোর দুবার। এক্স্যাক্টলি, জিরো বাদে আপনি যত নাম্বারই দেন সবগুলোই হচ্ছে ট্রু, এবং ট্রু মানে হচ্ছে ইনফিনিট টাইম ঘুরবে। এইখানে আপনি যদি যে আমি মাউস পয়েন্টার ধরলাম, এখানে কিন্তু আমাকে একটা হিন্ট দিচ্ছে যেটা হচ্ছে একটা এন্ডলেস লুপ। দেখছেন? মানে এই লুপ কখনোই থামবে না, মানে সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি যে একটা লুপ লিখছো এটা কিন্তু কখনো থামবে না, মানে তুমি কি এটা শিওর কিনা জিজ্ঞেস করার জন্য, রাইট? ওয়ার্নিং দিচ্ছে আর কি একটা। সো ট্রু মানে হচ্ছে এটা সবসময় ঘুরবে, আর আমি যদি এখানে ফলস লিখি, এটা হচ্ছে কখনোই ঘুরবে না। হুম, এই যে এখানে বলতেছে কন্ডিশন ইজ অলওয়েজ ফলস, মানে এই লুপ কখনোই ঘুরবে না। এবং জিরো বাদে আপনি যত কিছুই দেন না কেন সে সব কিছু হচ্ছে ট্রু, শুধুমাত্র জিরো হচ্ছে ফলস ইন্টিজারের ক্ষেত্রে। আচ্ছা ভাই, ফলস হ্যাঁ, যদি এক যোগ করি, ফলসের সাথে এক যোগ করলে তো সেটা ট্রু হয়ে গেল আসলে। হ্যাঁ তাহলে তো করবে আসলে না। তখন সেক্ষেত্রে ঘুরবে। সো এইখানে আমরা ব্যাক করি, ওয়াই এন মাইনাস মাইনাস মানে হচ্ছে এন এক এক করে কমবে যতক্ষণ এন জিরো না হয়, জিরো হয়ে গেলে লুপটা থেকে বেরোয় চলে আসবে। এবং এখানে আমি ভিতরে যেটা করেছি সেটা হচ্ছে সিম্পল স্ক্যানএফ এবং প্রিন্টএফ, আগে যেরকম সেরকমই, মানে অন্য কোনো চেঞ্জ নেই। ঠিক আছে? আচ্ছা, এইটা কেউ বুঝেন নাই এমন কেউ আছে, মানে বুঝতে পারেনি সমস্যা? অনেকে এই যে এন মাইনাস মাইনাস জিনিসটাকে একটু কেমন কেমন ভাবে দেখে, তারা হচ্ছে অন্যভাবে করে আর কি, ভেঙে করে আরো। বাট জিনিসটা এরকম করে আপনারা আপনারা যখন আরেকটু অ্যাডভান্স হবেন তখন আপনারা এরকম করে করবেন আর কি, যত শর্টকাটে করা যায়। অনেকে যেটা করে সেটা হচ্ছে, আমি একটু বলি, সেটা হচ্ছে ইফ এন ইজ ইকুয়াল টু জিরো তখন ব্রেক দেয়, বুঝতে পারলাম না, আরো ভেঙে করে আর কি, মানে আরো এক্সপ্লিসিট ওয়েতে করে, বাট সেম জিনিস আসলে। ওকে, সো এটাও সিম্পল, এটা শেষ, এই দুইটা শেষ আমাদের। এইটা হচ্ছে লাস্টে যখন দুইটা নাম্বার, মানে যে দুইটা নাম্বার আমি যোগ করতে চাচ্ছি সে দুইটাই যখন জিরো হবে তখন হচ্ছে আমাদের ইনপুট শেষ। হ্যাঁ, ওকে। সো এখানে আসলে আমি এটা অন্যভাবে করেছি, এটা আসলে আপনারা এভাবেও করতে পারতেন। ফর এক্সাম্পল, এই যে এরকম করেও করতে পারতেন, যতক্ষণ এন্ড অফ ফাইল না হবে ততক্ষণ পর্যন্ত আমি চলবো, ইফ এ ইজ ইকুয়াল টু জিরো হয় অ্যান্ড বি ইজ ইকুয়াল টু জিরো হয় তখন আমি ব্রেক করব। সেম জিনিস কিন্তু, রাইট? আমি এটাকে একটু অন্যভাবে করলাম, সেটা হচ্ছে হোয়াইল ট্রু, মানে সারা জীবন চলবে, এন্ডলেস লুপ। তো প্রথমে আমি একটা ইনপুট নিলাম, সেই ইনপুটটা যদি এ ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড বি ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে ব্রেক করবে, আর না হলে প্রিন্ট করবে। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করেন, যেই মাত্র ব্রেক করবে তারপরে কিন্তু আর প্রিন্টএফটা কাজ করবে না, ব্রেক করা মানে কিন্তু ওখান থেকেই ব্রেক করে চলে আসা, তারপরে রিটার্ন জিরোতে চলে আসবে, রাইট? হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারেন নাই কে? কারো কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন এখনই। রিমুভ হয়ে থাকতে পারে। হ্যাঁ, রিমন ভাই কোনো কোয়েশ্চেন? না, রিমন ভাই কোনো কোয়েশ্চেন নাই মনে হয়। আচ্ছা, এটা শেষ। হ্যাঁ, কোয়েশ্চেন আছে, রিমন ভাই কোয়েশ্চেন আছে, বলেন। বলতেছি যে আমি একটু এই যে কলটা কেটে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আপনি কল কেটে দেন। আমি কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ? আচ্ছা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা,
ওকে, হ্যাঁ আপনি তাহলে কেটে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, খোদা হাফেজ। ওকে, আচ্ছা রিমন ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওকে, সো এইখানে আমরা দেখি নেক্সট প্রবলেমটা হচ্ছে প্রথমে আমাদের 4 দেওয়া থাকবে, তারপরে হচ্ছে 4টা নাম্বার দেওয়া থাকবে, এবং 5 দেওয়া থাকবে, তারপরে 5টা নাম্বার দেওয়া থাকবে। তো সেই নাম্বারগুলোকে যোগ করে দেখাতে হবে, যেমন 1 2 3 4 যোগ করলে 10 হবে, এবং 1 2 3 4 5 যোগ করলে 15 হবে, এবং 0 যদি দেয় তাহলে হচ্ছে আমরা বুঝবো যে তারপরে আর কোনো ইনপুট নাই। ওকে, সো এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এটা। সো এখানে কিন্তু প্রথমে আমাদেরকে যেটা নিতে হবে, একটা নাম্বার নিতে হবে, সেই নাম্বারটা বলবে যে সামনে আরো কতগুলা নাম্বার আমাদেরকে দেয়া হবে, তাই না? সো এটা আমি ইনফিনিট টাইম পর্যন্ত একটা লুপ চালাচ্ছি, একটা নাম্বার নিলাম, সেই নাম্বারটা যখন 0 হয়ে যাবে তখনই আমি ব্রেক করব। আর সেই নাম্বারটা যদি 0 না হয় তখন হচ্ছে আমি এই লাইনগুলো এক্সিকিউট হবে। এই লাইনগুলোর মধ্যে আসলে কি হচ্ছে, আমি 0 থেকে শুরু করে এনে রাখ পর্যন্ত ইনপুট নিচ্ছি, এবং সেই ইনপুটটা সামের সাথে যোগ করতেছি। সাম প্রথমে অবশ্যই 0 করে নেওয়া লাগবে, তারপর হচ্ছে ফাইনালি সামটা প্রিন্ট করে দিলাম। সিম্পল। এবং এই কাজটা আমি বারবার করতে থাকবো, হোয়াইল লুপটা বারবার ঘুরবে, যখন n ইজ ইকুয়াল টু 0 হবে তখনই আমি ব্রেক করব। আদারওয়াইজ আমি n পর্যন্ত ঘুরে ঘুরে অতগুলা নাম্বার ইনপুট নিব, এবং সেই নাম্বারগুলো সামের সাথে যোগ করব। একটা প্রশ্ন আছে হ্যাঁ এখানে। বলেন। আমরা while লুপের কন্ডিশনের মধ্যে যদি এটা লিখি scanf %d and %n হুম and হুম, n not equal to 0, এভাবে রাইট দিলেও রাইট, তো হ্যাঁ হয়। ওইভাবে দিলে হবে। উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে অনেকটা এরকম। আরেকটা লিখি, অ্যান্ড এন আমরা এভাবে লিখি আর কি। এটার মানে হচ্ছে এই স্ক্যানএফ নিতে থাকবে, এবং এবং এনটাও ট্রু হইতে হবে, not রাইট? 0। নট জিরো, রাইট, নট জিরো, মানে ওটা এন লিখলে আসলে এটা নট জিরোই বোঝায়। হ্যাঁ হ্যাঁ ওইটাই। সো একই জিনিস, সেম জিনিস, ওভাবে লিখলে হবে। সো এই প্রবলেমটার ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এই প্রবলেমটা শেষ। এইখানে 2 দিয়ে বলতেছে যে কতগুলা লাইন দেওয়া থাকবে। লাস্ট টাইম যেটা ছিল সেটা হচ্ছে 0 হলে আমি ব্রেক করব, এই 5 এর পরে 5টা নাম্বার, তারপরে 0 হলে আমি ব্রেক করব। এখানে বলে দিচ্ছে হচ্ছে কতগুলা নাম্বার দেওয়া হবে, 0 দিলে আর ব্রেক করার দরকার নেই। সো এইটার সলিউশনটা দেখি। সো প্রথমে হ্যাঁ আগেটার মতোই, মানে সবগুলো আসলে একটা থেকে আরেকটা একটু কঠিন, সামান্য একটু কঠিন, বাকি লজিক সেম আসলে। সো এখানে আমি প্রথমে একটা এন নিচ্ছি, এবং এন মাইনাস মাইনাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে, মানে এটা হচ্ছে 2 এর জন্য, মানে 2বার লুপটা ঘুরবে। আমি কিন্তু লাস্ট টাইম যেটা করেছিলাম সেটা হচ্ছে হোয়াইল ট্রু ছিল, রাইট? সো এখানে হোয়াইল ট্রু না দিয়ে এন মাইনাস মাইনাস, মানে এন যতক্ষণ থাকে আর কি, মানে 2বার, 2 যদি দেয় তাহলে 2বার ঘুরবে। তারপর অনেকে আবার এখানে হচ্ছে ফর লুপ দেয়। হুম, মানে ফর লুপ মানে হচ্ছে 0 থেকে শুরু করে একদম 2 পর্যন্ত ঘুরে, এন পর্যন্ত ঘুরে। তো সেটা আমার কাছে একটু ক্লামজি মনে হয়, কারণ এন কিন্তু আপনার দরকার নেই। ফর এক্সাম্পল অনেকে এরকম করে, আই ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন এন আই প্লাস প্লাস। মানে এত এক্সপ্লিসিট অনেক বড় লাইন না, মানে আমাদের কন্টেস্টে তো আসলে টাইম কম থাকে। মানে এখন হচ্ছে আপনাদের মেইন ফোকাসটা হবে আমি অ্যাকুরেটলি প্রবলেমটা সলভ করতে পারলাম কিনা, কত ফাস্ট করতে পারলাম সেটা ইম্পর্টেন্ট না, রাইট? কিন্তু যখন আপনি আস্তে আস্তে একটু অ্যাডভান্স হবেন তখন আপনার কাছে সময়টা অনেক ইম্পর্টেন্ট, মানে কত, মানে আপনি করতে পারবেন আসলে তখন, কিন্তু কত ফাস্ট করতে পারেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন আপনি কি সবুজ বলতেছেন? আপনার কথা অলওয়েজ খুব আস্তে শোনা যায়, বাকিদের কথা আমার কিন্তু ক্লিয়ার শুনতে মাইক্রোফোনে পারি। একটু প্রবলেম আছে আসলে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু জোরে বলেন তাহলে। আমাদের প্রিন্ট অ্যাপে গেট 1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে আমরা একটু পরে আসতেছি। ধরেন এই প্রবলেমটাই যদি দেয় সেক্ষেত্রে আসলে ফর লুপের দরকার নেই, কিন্তু ওই ওই আপনি যে কেসের প্রবলেমটা বলতেছেন সেটাই যখন আসবো তখন আমরা দেখবো সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো। ঠিক আছে, ওকে। সো তারপরে এই যে একটা নাম্বার নিলাম এম, এবং একটা ফর লুপ চালাচ্ছি 0 থেকে এম পর্যন্ত যাচ্ছে, মানে এম সংখ্যক নাম্বার আমি নিলাম, সেটা যোগ করলাম, সেটা প্রিন্ট করে দিলাম, মানে সেম জিনিস, আগেরটার সাথে তেমন কোনো ডিফারেন্স নাই। সেখানে প্রবলেম থাকার কথা না। এটা গেল। আচ্ছা, এখানে যেহেতু কিছু বলা নাই সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটা এন্ড অফ ফাইল দিয়ে আসলে কাজটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এটা সলিউশনটা আমরা দেখি। ইয়েস,
আপনি প্রথমে একটা নাম্বার নিবেন যতক্ষণ পর্যন্ত ফাইল শেষ না হয়। তারপরে যেটা করবেন, অতগুলা মানে ধরেন এন তো নিলেন, এন বার একটা লুপ চলবে, তারপর নাম্বার ইনপুট নিবেন, সেটা যোগ করে দিবেন। এখানে কিন্তু দেখেন কোনো কিছু মানে কোনো ইন্ডিকেশন নাই যে আমার কখন থামতে হবে, যে 0 দিলে থামবে বা প্রথমে আমি 2 দিয়ে দিব দুইটা লাইন, সেরকম কিন্তু কিছু নাই। তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যেটা আসলে এন্ড অফ ফাইল পর্যন্তই নেওয়া লাগবে। সো এন্ড অফ ফাইল পর্যন্ত আমরা নিচ্ছি এবং অতবার লুপ চালালাম, স্ক্যানএফ করলাম, সাম করলাম, প্রিন্টএফ দিয়ে দিলাম, সিম্পল। ওকে, এর পরের প্রবলেমটা চলে আসি। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখেন, ফলোড বাই আ ব্ল্যাঙ্ক লাইন, এই কথাটার মানে কে বলতে পারবে? For each pair of input integers a and b, you should have Followed by blank. এটার মানে new হচ্ছে line হ্যাঁ, দুইটা হবে এখানে জাস্ট। না, দিলে সাবমিট, এটা দিলে সাবমিট হয় না। আচ্ছা, না না, এটাও ঠিক না। Each pair of input integers এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারলে কিন্তু অনেক সমস্যা। আচ্ছা, ফলোড বাই ব্ল্যাঙ্ক লাইন মানে হ্যাঁ। অবশ্যই একটা ব্ল্যাঙ্ক লাইন আগে প্রিন্ট হবে, এরপর আউটপুটটা প্রিন্ট হবে, এটা নাকি? না, দুইটা আউটপুটের মধ্যে ব্ল্যাঙ্ক লাইন সেটা কিন্তু বলে না, এটা হচ্ছে ফলোড বাই আ ব্ল্যাঙ্ক লাইন। এটার মানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লাইন অলওয়েজ থাকবে, মানে যখনই আপনি প্রিন্ট করবেন তারপর একটা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে দিবেন। এক্স্যাক্টলি, আউটপুট প্রিন্ট করবেন এবং একটা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে দেবেন। এখন এখানে কথা হচ্ছে, একটা ব্ল্যাঙ্ক লাইন তো আমরা সবসময় দেই, তাই না? হ্যাঁ, সেটাই। এইখানে আসলে এক্সট্রা একটা ব্ল্যাঙ্ক লাইন দেওয়ার কথা বলতেছে। দেখেন আমি কি করছি, সেটা হচ্ছে একদম একদম আগের মতো, এ বি নট ইজ ইকুয়াল টু ইউএফ নর্মাল, এবং দুইটা ব্ল্যাঙ্ক লাইন, কোনো কথা নাই। ফলোড বাই আ ব্ল্যাঙ্ক লাইন মানে হচ্ছে আপনি জাস্ট পরে একটা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে দিবেন, দ্যাটস ইট, আর কিন্তু কিছু না। হ্যাঁ, খুবই সিম্পল সলিউশন, একদম আগের মতো, জাস্ট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লাইন আমরা সবসময় দেই, আরো একটা ব্ল্যাঙ্ক লাইন এক্সট্রা উনি দিতে বলতেছে, হ্যাঁ, বুঝছি। দ্যাটস ইট। আচ্ছা, এই প্রবলেমটা আমরা বুঝলাম। আদিলিনা যেটা বলতেছিলেন সেটা হয়তো আমরা নেক্সট প্রবলেমে পাবো আর কি। হ্যাঁ, নেক্সট প্রবলেমটার কথা আমি বলছি। রাইট, এইখানে দেখেন যেটা বলছে, ইউ মাস্ট নোট দ্যাট দেয়ার ইজ এ ব্ল্যাঙ্ক লাইন বিটুইন আউটপুটস। ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে ব্ল্যাঙ্ক লাইন। এখন আমরা জিনিসটা একটু দেখি, দুইটা জিনিসের মধ্যে ব্ল্যাঙ্ক লাইন বলতে আসলে কি বোঝায়? মানে হচ্ছে লাস্টেরটাও ব্ল্যাঙ্ক লাইন, এটা আমাদের দরকার। আচ্ছা, ধরেন আমি 1 লিখলাম, আমি 1 থেকে 5 পর্যন্ত লিখবো কমা দিয়ে দিয়ে। 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম। এখন 5 এর পরে কি আমি কমা দিব? না, 5 এর পরে কিন্তু আমি কমা দিব না, কারণ 5 হচ্ছে শেষ, রাইট? সো 5 এর পরে কমা দেওয়াটা ঠিক না। সো এইখানে দেখেন আমি কমাটা আসলে কোথায় দিলাম? বিটুইন নাম্বারস, মানে দুইটা নাম্বারের মাঝখানে কমা দিলাম, রাইট? এই কথাটা আসলে ওইখানে বলতে চাচ্ছে যে দুইটা আউটপুটের মাঝখানে স্পেস হবে, লাস্টে হবে না। এইখানে মানে হচ্ছে দেখেন 10 হবে, 10-এর পরে একটা ব্ল্যাঙ্ক লাইন আছে, 15, 15-এর পরে একটা ব্ল্যাঙ্ক লাইন, 6, 6-এর পরে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক লাইন দিতে পারবেন না। এখন এখানে আবার কথা আছে, কোন ব্ল্যাঙ্ক লাইন? নর্মালি নর্মাল যে ব্ল্যাঙ্ক লাইনটা হয় সেটা তো সবসময় থাকবে। এখানে বলতেছে যে এক্সট্রা যে ব্ল্যাঙ্ক লাইন সেটা দেওয়া যাবে না, বুঝতে পারতেছি? তাহলে এখানে দেখেন প্রথমে আমাদের যেহেতু 3 দিয়ে দিল, 3 মানে হচ্ছে 3টা ইনপুট থাকবে, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো যে আমাদের কোথায় ব্ল্যাঙ্ক লাইন দেওয়া উচিত, রাইট? আমরা সলিউশনটা একটু দেখি। আচ্ছা, এই সলিউশনে দেখেন, প্রথমে আমরা এটা একটু ভুলে যাই, এখানে মনে করেন এটা নাই। আমরা যেটা করলাম, এন নিলাম, এন প্রথমে ইনপুট নিলাম, এবং এন মাইনাস মাইনাস এটা তো সবসময়ই হবে, এবং এম তো আমরা নিচ্ছি, এটা তো একদম আগের মতোই, সবকিছু আগের মতো। এই লাইনটা আমরা একটু ভুলে যাই, এই দুইটা লাইন। তারপর লাস্টে দেখেন আমি কিন্তু নর্মালি একটা সাম প্রিন্ট করে দিলাম। এখন হচ্ছে আমি একটু ব্ল্যাঙ্ক লাইনের মধ্যে আসি। ব্ল্যাঙ্ক লাইন বলতে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি, আমরা যেটা ইউজুয়ালি করি সেটা হচ্ছে, ধরেন আমি যদি এই লাইনটাই প্রিন্ট করতে চাই যে 1 2 3 4 5 কমা দিব, তো আমরা যেভাবে করি, আমরা যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে 1টা আমরা সবসময় প্রিন্ট করে ফেলবো। তারপরে আমরা চিন্তা করব যে আমাদের, না সরি, যখন আমরা একটা নাম্বার প্রিন্ট করতে চাই, নাম্বার প্রিন্ট করার আগে আমরা ডিসাইড করব যে আমাদের কমা দেওয়া উচিত কিনা।
ফর এক্সাম্পল আমি যদি 32 নাম্বার লাইনটা আবার প্রিন্ট করতে চাই, আমি প্রথমে চিন্তা করব আমার কি এখন কমা দেওয়া উচিত নাকি উচিত না। আমি যেহেতু কোনো নাম্বার এখনো প্রিন্ট করি নাই, তাহলে আমার কমা দেওয়া উচিত না, আমি ডিরেক্টলি নাম্বারটা প্রিন্ট করব। তারপর যখন আমি 2 প্রিন্ট করতে যাব, তখন আমি চিন্তা করব আমার কি এখন কমা দেওয়া উচিত নাকি উচিত না। আমি দেখব যে অলরেডি একটা নাম্বার প্রিন্ট করে ফেলছি, তার মানে আমার এখন একটা কমা দেওয়া উচিত, তারপর আমি 2 প্রিন্ট করব। বুঝতে পারতেছি? মানে প্রত্যেকটা নাম্বার প্রিন্ট করার আগে আমি ডিসিশন নিব আমার কি এখন ব্ল্যাঙ্ক প্রিন্ট করা উচিত কিনা। ওকে, একদম প্রথমে দেখেন আমি ব্ল্যাঙ্ক লাইন নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে ফলস। ঠিক আছে, তারপর আমি যেটা করতেছি, ইফ ব্ল্যাঙ্ক লাইন যদি ট্রু হয় তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট করব। এই কাজটা আমি কখন করলাম? প্রিন্ট করার আগে। খেয়াল করতেছেন? এই যে 32 নম্বরে যখন আমি প্রিন্ট করলাম, তার আগে আমি ডিসিশন নিতেছি যে এখন কি আমার ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট করা উচিত কিনা। সো ব্ল্যাঙ্ক লাইনটা যদি ট্রু হয়, তাহলে আমি হচ্ছে একটা নতুন লাইন প্রিন্ট করব, এক্সট্রা নতুন লাইন। হ্যাঁ, এবং একদম প্রথমে দেখেন ব্ল্যাঙ্ক লাইন যেহেতু ফলস, তাহলে 1 প্রিন্ট করার আগে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক লাইন হবে না। প্রথম ইনপুট প্রিন্ট করার আগে কোনো ব্ল্যাঙ্ক লাইন হবে না, আমরা ডিরেক্টলি এখানে এসে প্রিন্টএফটা করে দিব। কিন্তু দেখেন সাথে সাথেই কিন্তু আমি ব্ল্যাঙ্ক লাইনটা ট্রু করে দিলাম। তার মানে নেক্সট টাইম যখন আমি আবার এখানে আসব, তখন এটা ট্রু হবে এবং আমি একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট করব। এটা হচ্ছে একটা ট্রিক্স, এবং অনেকে হচ্ছে এটা নাম্বার দিয়েও করে, যে আমি আসলে কত নাম্বারে আছি, যে এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে একটা নাম্বার প্রিন্ট করে, সেটাও হতে পারে। মানে যেভাবেই লজিক আপনার যেভাবে সাজান আর কি। ঠিক আছে, বেসিক জিনিস হচ্ছে এটা। ব্যাপারটা এখন বুঝতে পারছি না। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন এই প্রবলেমের ব্যাপারে? হ্যাঁ বলেন। সরি, আপনার কথা একদমই শোনা যাচ্ছে না, আরেকবার বলেন। কেউ কি শুনতে পাইছেন কি বলছেন? ভাই উনি মানে ও বলতেছে যে লাস্ট যে আউটপুটটা হবে, হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে মানে এই এক্সট্রা যে স্ল্যাশ এন এটা কিভাবে কাজ করবে ওইটা জানতে চাইছি। আচ্ছা, লাস্টে যে এই যে 6 এর পরে যে আরেকটা প্রিন্ট হবে না, সেটার ব্যাপারটা। হ্যাঁ, 6 এর পরে আরেকটা প্রিন্ট হওয়ার কোনো চান্স নাই, কারণ আমরা 6 যখন প্রিন্ট করতে চাই তার আগে ডিসিশন নিতেছি যে আমি একটা প্রিন্ট করব কিনা। 6 এর পরে তো আমরা আর কোনো কিছু প্রিন্ট করিই নাই, তাই না? তাহলে ওই ওই নতুন একটা ব্ল্যাঙ্ক লাইন আসার কোনো প্রশ্নই আসে না। সবসময় আমরা চিন্তা করতেছি যে 10 যখন আমি প্রিন্ট করব তার আগে আমি ব্ল্যাঙ্ক লাইন দিব কিনা, 15 যখন প্রিন্ট করব তার আগে ব্ল্যাঙ্ক লাইন দিব কিনা, 6 যখন প্রিন্ট করব তার আগে ব্ল্যাঙ্ক লাইন দিব কিনা। 6 এর পরে এই যে 3 আছে না, 3 তো শেষ হয়ে যাবে, তখন 6 এর পরে তো আমরা আর আসবোই না। এই যে মাইনাস মাইনাস মানে তখন তো আমরা ইনপুটই নিব না, তখন তো বাইরে চলে আসবো, কাজে তখন আর এই জিনিসটা কাজ করবে না। বুঝতে পারতেছি? হ্যাঁ, সো এটা মোটামুটি বোঝা গেল। এবার এখানে চলে আসি রিভার্স সিকোয়েন্স। আচ্ছা, এটা তো সিম্পল, এটা হচ্ছে জাস্ট যেটা দিবে সেটা আপনাকে উল্টা করে প্রিন্ট করতে হবে। সো অনেকে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি রিভার্স করতে চাইছেন, রিভার্স প্রিন্ট করতে চাইছেন। আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট স্ট্রিংটার লেন্থ বের করলাম এবং উল্টা একটা লুপ চালায় জাস্ট ক্যারেক্টারগুলো প্রিন্ট করে দিলাম, জাস্ট উল্টা করে প্রিন্ট করে দিচ্ছি জাস্ট। আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু রিভার্স করি নাই। জিনিসটা ক্লিয়ার? মানে অনেকে দেখলাম রিভার্স করার ট্রাই করছেন, আসলে যে একটা ফর লুপ চালাইছেন কিংবা রিভার্স ফাংশন ইউজ করছেন, অনেকে str-arif ইউজ করছেন। str-arif কিন্তু ইউজ করা যাবে না। সো এটা যেহেতু আপনাকে প্রথমে বুঝতে হবে আমার ইনপুটটা কি, আউটপুটটা কি। আউটপুটটা জেনারেট করতে পারলেই হলো, আপনি কি আসলে রিভার্স করছেন কিনা এটা কিন্তু তারা জানতে চায় নাই। সো আমি এখানে যেটা করলাম, জাস্ট সিম্পল একটা স্ক্যানএফ করে স্ট্রিং নিলাম, লেন্থটা বের করলাম, লেন্থ একদম লাস্টের থেকে শুরু করে 0 পর্যন্ত আসতেছি, i মাইনাস মাইনাস, এবং প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করে দিলাম। এবং অবশ্যই সবকিছু প্রিন্ট করার শেষে একটা করে প্রিন্টএফ তো দিতেই হবে। এই প্রিন্টএফটা কিন্তু দেখেন ফর লুপের বাইরে, রাইট? হ্যাঁ, সো জাস্ট উল্টা করে প্রিন্ট করে দিচ্ছি আর কি, আর অন্য কিছু এখানে নাই। এখানে চলে আসি ফ্যাক্টোরিয়াল। এখানে হচ্ছে এন এর ফ্যাক্টোরিয়াল কত সেটা বের করতে হবে। এটা তো বেশ সিম্পল, এখানে শুধু একটাই ট্রিকি কেস আছে, সেটা হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 20 পর্যন্ত। হ্যাঁ, সো 20 এর ফ্যাক্টোরিয়ালটা আমার আদৌ ইন্টিজার রেঞ্জের মধ্যে আসবে কিনা এটা হচ্ছে একটা কথা। এবং 20 এর ফ্যাক্টোরিয়ালটা আসলে আসে না, খুব সম্ভবত 16 বা 17 ফ্যাক্টোরিয়ালটা ইন্টিজার রেঞ্জের মধ্যে আসে। ইন্টিজারের রেঞ্জটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 214,74,83,647। 243 কোটি অ্যাপ্রক্স, এর
কোন range? 214 কোটি অ্যাপ্রক্স। না না আমি সরি আমি ইয়াটা বলতেছিলাম আর কি factorial। আচ্ছা আচ্ছা, সো ওই খুব সম্ভবত 16 বা 17 ফ্যাক্টোরিয়ালটা এই রেঞ্জের মধ্যে আসবে। সো এটা যেহেতু 20 পর্যন্ত বলেছে, সো আমাদেরটা এটার বেশি হয়ে যায়, এই জন্য আমরা হচ্ছে একটা লং লং নিব। লং লং ফ্যাক্ট 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছি, ফ্যাক্টের সাথে গুণ করলাম, তারপর এটা হচ্ছে আউটপুটে দিয়ে দিলাম। আমি এখানে সি আউট ইউজ করেছি, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি যদি একটা লং লং ভেরিয়েবল ধরেন লং লং ফ্যাক্ট, LLD এটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এলএলডি দিতে হবে, পার্সেন্ট এলএলডি ফ্যাক্ট, এইভাবে প্রিন্ট করতে পারেন। কিন্তু অনেকগুলো অনলাইন জাজ এই জিনিসটাকে পছন্দ করে না, যে পার্সেন্ট এলএলডি খুব সম্ভবত কোড ফোর্সেসেও এটা পছন্দ করে না। হ্যাঁ, সো সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে লং লং যখন ইউজ করবেন তখন সি আউট দিয়ে করবেন। সি আউট আবার দেখতে পাচ্ছেন যে সি আউটটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আইও স্ট্রিম লাগবে। আইও স্ট্রিম, এই যে আমাকে বলতেছে যে আমি আইও স্ট্রিমটা ইম্পোর্ট করতে চাই কিনা, রাইট? সো এটা করবেন ইএনডিএল। ইএনডিএল মানে হচ্ছে এন্ড অফ লাইন, মানে এটা একটা নিউ লাইনের মতো কাজ করে আর কি। না, এন্ড অফ এন্ড লাইন মানে হচ্ছে নিউ লাইন, ব্যাকস্ল্যাশ এন, রাইট? সো এটা গেল। এখানে হচ্ছে প্রাইম নাম্বার, এখানে কি করতে বলছে? আচ্ছা, এখানে বলছে 10 এর চেয়ে ছোট যতগুলা প্রাইম আছে সেগুলার নাম্বার দিতে বলছে, তাই না? না না না, 10 এর মানে 10 এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলোর কাউন্টার দিতে বলছে, মানে কতগুলা প্রাইম নাম্বার আছে। 2 3 5 7 রাইট, 3 মানে হচ্ছে 2 এবং 3, তার মানে দুইটা, এবং 10 মানে হচ্ছে 2 3 5 7, চারটা। সো এই জন্য এটা হচ্ছে 4। সো আমরা একটু দেখি প্রবলেমটা কিভাবে করলাম। 100 দিলে আসবে 25 এরকম। আচ্ছা, 100 কি দিছে? 100 তো দেয়নি। আর মানে সে তো দিতে আচ্ছা হ্যাঁ, সে তো অবশ্যই দিতে পারে। এটার রেঞ্জ কত? এই যে এন এর ভ্যালু হচ্ছে এত, এতও দিতে পারে, মানে এর চেয়ে ছোট যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো কাউন্টার দিতে হবে আপনাকে। এখন এইখানে একটু কথা আছে, কথা হইতেছে ধরেন আপনি, ধরেন আপনাকে আমি প্রথম ইনপুটটা দিলাম 100, ভালো মতো বুঝেন, প্রথম ইনপুটটা দিলাম 100, তার মানে হচ্ছে আপনি 0 থেকে শুরু করে 100-র মধ্যে যতগুলা প্রাইম আছে সবগুলা আপনি বের করে ফেললেন। এখন আপনাকে আমি দিলাম 10, এখন আপনি আবার কি করতেছেন, 0 থেকে 10 পর্যন্ত যতগুলা প্রাইম আছে সেগুলা বের করতেছেন। একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু যখন 0 থেকে 100 পর্যন্ত সবগুলা প্রাইম বের করলেন তখনই কিন্তু 0 থেকে 10 পর্যন্ত যতগুলা প্রাইম হতে পারে সেগুলো বের করা শেষ। তাহলে এখানে আপনি আসলে ডাবল কাজ করতেছেন। তাহলে মেবি মেমোরাইজ করলে এটা ইমপ্রুভ হয় আর কি। হ্যাঁ, এটার ট্রিক্সটা খুব সম্ভবত সে জায়গায়, সেভাবে না করলেও হয়তো হওয়ার কথা, কারণ ডেটা সেট অনেক ছোট, 30। ভাই ও আচ্ছা। মানে এই জিনিসটা কি জিনিসটা হচ্ছে, আমি অনেকবার ট্রাই করেছি। হ্যাঁ, ডেটা সেট মানে হচ্ছে এই যে এখানে 3টা ডেটা সেট দেওয়া আছে, 10 3 11, মানে এখানে ম্যাক্সিমাম 30টা থাকতে পারে সেটা বলতেছে। ও আচ্ছা 30-এর বেশি দিবে না ওরা, বুঝা গেছে? সো এইখানে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার মনে হয় যে এটা আপনারা যদি প্রত্যেকবার বের করেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখানে যেভাবে করেছি সেটা হচ্ছে আগে ক্যালকুলেশন করে নিচ্ছি আর কি। আমি এটা জিনিসটা বুঝাচ্ছি। ধরেন মেইন ফাংশন আমাদের শুরু হলো, আমি প্রি ক্যালকুলেশন বলতে একটা ফাংশন কল করলাম। এই কাজটা আমি কোন সময় করলাম? ইনপুট নেওয়ার আগে, এখনো কিন্তু ইনপুট নেওয়া শুরু হয়নি, রাইট? সো এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে একদম 0 থেকে শুরু করে আপনাদের যত পর্যন্ত ইনপুট সম্ভব তত পর্যন্ত একটা লুপ চালাচ্ছি, কারণ আমাদের তো এই নাম্বারটা ইনপুট হিসেবে দিতেই পারে, তাই না? হ্যাঁ, কাজেই এই পর্যন্ত আমি একটা লুপ চালাচ্ছি। লুপ চালানোর পর আমি যেটা করতেছি, প্রাইম নামে একটা, দেখি প্রাইম কি, প্রাইম হচ্ছে একটা বুলিয়ান অ্যারে। বুলিয়ান অ্যারেটা সাইজও দেখেন, আপনাদের যতগুলো নাম্বার হতে পারে ততগুলোই, তার চেয়ে 10 বেশি নিলাম সেফটির জন্য। একটা বুলিয়ান অ্যারে, সিম্পল বুলিয়ান অ্যারে। এই অ্যারেটা কি করতেছে আসলে, সেটা হচ্ছে প্রাইম আইতে আমি রাখতেছি ইস প্রাইম আই, তার মানে আই ভেরিয়েবলটা যদি প্রাইম হয় তাহলে প্রাইমের মধ্যে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আচ্ছা। সো ইস প্রাইম ফাংশনটা তো আমরা এর আগেও শিখেছি, সেটা হচ্ছে খুব সিম্পল, এন যদি 2 থেকে ছোট হয় তাহলে রিটার্ন ফলস, কারণ 2 এর চেয়ে ছোট কোনো প্রাইম হতে পারে না। 2 এর চেয়ে সমান হলে সেটা তো প্রাইম, কারণ 2 হচ্ছে একমাত্র ইভেন প্রাইম, ইভেন নাম্বার যেটা প্রাইম, একমাত্র জোড় সংখ্যা যেটা প্রাইম। সো 2 হলে রিটার্ন ট্রু। আর মড 2 ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে এটা জোড় সংখ্যা, 2 ছাড়া মানে বাকি সব জোড় সংখ্যা তো বাদ, তো সেক্ষেত্রে আমরা রিটার্ন ফলস করে দিলাম।
আর বাকি আমরা স্কোয়ার রুট, এটা আমরা ক্লাসে দেখেছি যে কেন আমরা স্কোয়ার রুট পর্যন্ত নেই। সো 2 পর্যন্ত তো শেষ। এখন আমরা যেটা করলাম 3 থেকে শুরু করলাম, স্কোয়ার রুট পর্যন্ত যাব এবং 3, 5, 7 এগুলো চেক করতে হবে। আমার তো জোন নাম্বার চেক করার দরকার নেই, কাজেই i প্লাস ইজ ইকুয়াল টু 2। সো এখন যদি এটা ভাগ যায় তাহলে হচ্ছে রিটার্ন ফলস, আর যদি ভাগ না যায় তাহলে হচ্ছে রিটার্ন ট্রু, রাইট? সো ইজ প্রাইম ফাংশনটা আমরা ক্লাসেও দেখেছি, এটা খুব সিম্পল, তেমন কঠিন কিছু না। সো এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গেলাম এবং আমি এখন জানি প্রত্যেকটা নাম্বার সেটা কি প্রাইম নাকি প্রাইম না, ঠিক আছে? ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এন একটা নাম্বার নিলাম, যে কোনো একটা নাম্বার ইনপুট নেওয়ার পরে 2 থেকে শুরু করে আমি এন পর্যন্ত যাচ্ছি এবং আমি শুধুমাত্র চেক করতেছি সেই নাম্বারটা, মানে সেই নাম্বারের চেয়ে সরি 2 থেকে শুরু করে এন এর আগ পর্যন্ত কতগুলো নাম্বার প্রাইম। প্রাইম আই যদি ট্রু হয় তাহলে আমি কাউন্ট প্লাস প্লাস করব। দেখেন এখানে আসলে কি হচ্ছে, এখানে কিন্তু আমি প্রত্যেকটা নাম্বার, ধরেন এন এর ভ্যালু যদি 100 হয় তাহলে আমি 2 থেকে শুরু করে 100 পর্যন্তই যাচ্ছি, এটা কিন্তু ট্রু। 2 থেকে শুরু করে আমি 100 পর্যন্ত গেলাম, কিন্তু প্রত্যেকবার কিন্তু আমি চেক করতেছি না যে প্রত্যেকটা নাম্বার প্রাইম কিনা। আমি জাস্ট একটা, কস্ট কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি এখানে শুধুমাত্র একটা অ্যারের মধ্যে জাস্ট কুয়েরি করে দেখতেছি যে সেটা ট্রু না ফলস। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু এখানে ক্যালকুলেশন করতেছি না। যেমন ধরেন এই নাম্বারটার কথা যদি চিন্তা করেন, এন এর ভ্যালু যদি আমি এখানে 100 দেই তাহলে এই লুপটা আসলে কতবার ঘুরবে? এন এর ভ্যালু যদি 100 হয় এই লুপটা আসলে, মানে সরি, এই ফাংশনটা আসলে কতবার ঘুরবে? এটা এই যে 9,000 সামথিং আছে, কতবারই ঘুরবে? না, এন এর ভ্যালু যদি 100 হয় তাহলে এই লুপটা কতবার ঘুরবে? আচ্ছা, এর ভ্যালু 100 হলে এই লুপটা 24 নম্বর লাইন থেকে যেটা শুরু হলো। 3 থেকে ঘুরবে, মানে অ্যাপ্রক্সিমেটলি 95 এরকম। 35 বার 47 না, 35 বারের উপর ঘুরে আসছে। 50 এর কম, 40 এর উপরে। তাই কি? আচ্ছা, আমি সবার অ্যান্সারগুলো একটু লিখি। রনি কত বলতেছেন? ভাই 40 এর একটু উপরে হবে। 40, অ্যাপ্রক্স 40। আর রাফসান জানি 45 এর উপরে আসছে। 45। আর সবুজ সবুজ 50 বলছিল। 50। আদিলিনা 3-4 বার, 4 ধরি। আর কে আছে এখানে? সাদেক 45, 45, 45। আচ্ছা, একটা 45। ওকে, সো সবারটাই রং। আমি গেস করব। বলেন বলেন। রুট 100 তো, রুট 100 মানে হলো আপনার 10 বার, মানে লুপ করবে 4 বার ঘুরবে, মানে 4 বার হবে। 4 বার, রাইট? আচ্ছা, ওকে, 3-4 বার। আচ্ছা, বুঝতে পারছি, 4 বারই ধরি। 3, 5, 7, 9। আর আমার অ্যান্সার হচ্ছে 0, কারণ হচ্ছে এখান থেকেই তো ফলস হয়ে যাচ্ছে না, এটা খেয়াল বুঝতে পারছি। সো এই লুপটা আসলে ঘুরবেই না, এই লুপ পর্যন্ত আসবেই না, হ্যাঁ, এখান থেকেই চলে যাবে। ধরেন আমরা ধরে নিলাম এই লুপ পর্যন্ত যদি আসে তাহলে কতবার ঘুরবে? তাহলে হচ্ছে 10 বার। 10 বার হচ্ছে তারপরে 3, 5, হ্যাঁ, তখন আসলে 4 বার ঘুরবে যদি আসে, বাট সেটা আসলে আসবেই না। মানে 101 হলে 101 হইলে, রাইট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হয়তো 4 বার ঘুরবে, কিন্তু 100 এর জন্য ঘুরবেই না। সো স্টিল দেখেন 101 এর জন্য এই লুপটা হচ্ছে, মানে এই লুপটা 4 বার ঘুরতেছে ফর এক্সাম্পল। 101 প্রাইম কিনা সেটা বের করার জন্য। কিন্তু আমাদের এখানে দেখেন 101 আমি জাস্ট একটা অ্যারেতে লুক আপ করতেছি যে 101 পজিশনে সে কি ট্রু আছে নাকি ফলস আছে, শুধুমাত্র এই কাজটাই করতেছে। আমি কিন্তু ক্যালকুলেশন করে 4 বার লুপটা ঘুরতেছে না। 4 বার লুপ ঘোরা ছাড়াও এখানে তো আবার ইফ কন্ডিশনও আছে, তাই না? এই কোনো কিছুই আমি চেক করতেছি না, আমি শুধুমাত্র এখানে যে কাজটা করতেছি যে একটা অ্যারে পজিশন সে ট্রু না ফলস, আর কোনো ক্যালকুলেশন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। সো এটা অনেক অনেক ফাস্টার, বুঝতে পারলাম। সো 2 থেকে শুরু করে এন পর্যন্ত গেলাম এবং জাস্ট একটা অ্যারের মধ্যে আমি দেখলাম যে সে ট্রু না ফলস, সেই অনুযায়ী আমি কাউন্ট করলাম এবং কাউন্টটা দিয়ে দিলাম, প্রিন্ট করে দিলাম, সিম্পল। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। সো আমাদের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। হ্যাঁ বলেন। অ্যালগরিদম নামে একটা কিছু একটা হ্যাঁ, সিভ অ্যালগোরিদম হয়তো আমরা আরো সামনে আসবো আর কি। সিভ অ্যালগোরিদম ক্লাসে বলি নাই। একদিন আচ্ছা, মানে এমনি মেনশন করছিলাম, মানে ভালো মতো বুঝাইনি জিনিসটা কিভাবে কাজ করে।
আচ্ছা, এটার আমি হচ্ছে এটার কোডও দিয়ে দিব যে এটা কিভাবে করতে হয়। তো সিভ আপাতত এই প্রবলেমের জন্য সিভ দরকার নাই আসলে। হ্যাঁ, এর চেয়ে আরেকটু অ্যাডভান্স মনে হয় সামনে, মানে এই কন্টেস্টগুলোর মধ্যেই কোনো একটা প্রবলেম মনে হয় ছিল, সিভের অ্যালগরিদম ছিল না, ছিল মনে হয়, রাইট? আমার যতদূর মনে পড়ে ছিল। তো সেই কন্টেস্ট যখন আমরা ডিসকাস করব তখন হচ্ছে আমরা সিভ নিয়ে আরেকবার ওভারভিউ করবো আর কি, যে সিভ কিভাবে কাজ করে। হ্যাঁ। আচ্ছা শাহ ভাই, আমি একটু বলি। হ্যাঁ বলেন। আমি খালেদ হোসেন রনি। আমি হ্যাঁ ওই ফার্স্টের 2টা ক্লাস করেছিলাম, এরপর একটাও করিনি আসলে। আচ্ছা মানে কন্টেস্টটা ওইভাবে ভালো লাগে না। ওই আচ্ছা। আচ্ছা আজকে অনলাইন ইয়াটা খুব ভালো লাগছে। তো আচ্ছা। আমি মনে করি এইভাবে করলেই মানে মানে ভালো হয় আর কি। এখন অন্যান্যরা কি বলে দেখি। হ্যাঁ, আপনাদের ফিডব্যাক দরকার যে আপনাদের আসলে কিরকম মনে হচ্ছে, এরকম করলে শাহ ভাই, হ্যাঁ। আমার একটা ফিডব্যাক দরকার ছিল, সেটা হচ্ছে যে এই আপনার যে ফিডব্যাক জিনিসটা দরকার? মানে যেটা আমি মানে বলার ইচ্ছা, আচ্ছা হ্যাঁ বলবেন, রাইট। যেটা ফলোড বাই ফলোড বাই ব্ল্যাঙ্ক লাইন, মানে এই জন্য যে ইংলিশগুলো যে প্রবলেম হয়, জিনিসগুলো আপনি জানেন তাই না? হুম এই হুম। জিনিসগুলো একটা একটা জিনিসটা আমাদের জিনিসগুলো লেখে এই জিনিসগুলো লেখার আসলে দরকার নেই। জিনিসটা হচ্ছে কি, আপনি করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে। এখন আপনার কাছে ফার্স্ট টাইম দেখে মনে হচ্ছে নতুন জিনিস, লিখে রাখা দরকার, নোট নেওয়া দরকার। কিন্তু করতে করতে এমন অবস্থা হবে যে আরো অনেক টাফ জিনিস চলে আসবে, তখন মনে হবে এগুলো তো কিছুই না, কি লেখছি, খুদাই নোট করলাম। জিনিসটা হ্যাঁ, বুঝছেন? রিমন ভাইয়ের মতো আর কি। রিমন ভাইয়ের মতো অবস্থা হয়ে যাবে তখন। আচ্ছা, রিমন মানে ভাই যে তো নাই এখন, ওনার কথা বলে লাভ নেই আসলে। হ্যালো শোনা আহ, দরকার নেই আসলে। এই আমরা এটা হচ্ছে আপনি আসলে প্র্যাকটিস করতে করতে, কন্টেস্ট করতে করতে একদমই অভ্যস্ত হয়ে যাবেন জিনিসগুলাতে। নোট করার মতো কিছু নাই আসলে এখানে। ঠিক আছে। বিষয় আচ্ছা, আর কেউ কিছু বলবেন? নাহলে আমাদের ক্লাস মোটামুটি এখানেই শেষ, এবং আপনারা হচ্ছে ফেসবুকে কমেন্ট করবেন যে আপনাদের কিরকম মনে হলো, যে এরকম এইভাবে ক্লাস করব কিনা আমরা। আর হচ্ছে হ্যাঁ এই যে এইভাবে মানে স্ক্রিনশটটা, এইভাবে ক্লাসের ব্যাপারটা বুঝলাম না, মানে আমাদের কন্টেস্টের পরে এইভাবে আপনি সলভ করতে পারছেন? এটাও হতে পারে, কিংবা এমনও হতে পারে যে আমি এভাবেই ক্লাস নিলাম, ধরেন সিভের হ্যাঁ অ্যালগোরিদম আমি বুঝাই নাই, এভাবেই হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখালাম। মানে বৃহস্পতিবারে ক্লাসটা না নিয়ে এইভাবে নিতে পারেন, এই তো বলছেন। এটা বলতেছি না, আমি বলতেছি যে এটা একটা ওয়ে হইতে পারে, যদি এটা আমাদের জন্য সুইটেবল হয় আমরা এভাবে নিতেও পারি, সেটা আমার বলতেছি। ভালো লাগছে। আচ্ছা। তাহলে অলরেডি 2টা বোর্ড আছে। বাট প্রবলেম হলো যদি হঠাৎ কখনো নেট টেট না থাকে তখন তো ক্লাসটা আমি না না, তখন আসলে ক্লাস মিস হবে না। ফর এক্সাম্পল এই যে আমরা এই ডিসকাশন করলাম, এটা ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা সো আপনি ও ইজিলি আচ্ছা, ইউটিউব থেকে দেখে সেক্ষেত্রে নিতে আরো পারবেন। ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ ভিডিও ডেফিনেটলি। না ভিডিও হলে কারণ আপনার, হচ্ছে নাহলে আপনার 3 জন ক্লাস করলেন, বাকিরা কি করবে? স্ক্রিন শেয়ার সহ। এক্স্যাক্টলি, স্ক্রিনশট সহ। এই যে যে কোশ্চেন করলেন, আমি কথাবার্তা বললাম, সবকিছু এখানে থাকবে। হ্যাঁ, ওইটাই ভালো হয়। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো হয় আমার মতে। হ্যাঁ, না হলে তো হবে না। স্ক্রিনশট যদি আমি না দেই বা আমি যদি ইউটিউবে আপ না করি, তাহলে বাকিদের কি হবে? এখানে তো 3 জনের ক্লাস হবে, আমরা তো আজকে 5 জন, বাট বেসিক্যালি এটা 3 জনের হবে। সো ওই 3 জন যদি বুঝতে পারে, সবকিছু যদি বুঝে, তাহলে বাকিরাও বুঝবে, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক হ্যাঁ, আছে। আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন ক্লাসে মানে ক্লাস তো মানে এটা মানে রিয়েল লাইফ। এখন ক্লাস একটা মিস গেলে সেই ক্লাসটা ফিরে পাচ্ছে না। হুম হুম তো হুম। ওইভাবে ক্লাস নিলে সেটা মানে সেই ভিডিওটা দেখে হুবহু ওই ক্লাসটা পেয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এক্সট্রা ফ্যাসিলিটিস আছে রাইট ওইটাই রাইট। বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। অনেকে ক্লাস মিস করে, তখন তো একেবারেই মিস হয়ে গেল। তো সেক্ষেত্রে এটা একটা ভালো উপায় হতে পারে, সেটা আমরা চিন্তা করতেছি, সেজন্য এটা বেটার। বাট স্টিল প্রবলেম হইতেও পারে। একদম রিয়েল লাইফ একটা ক্লাস নেওয়া আর এইভাবে কথাবার্তা বলা, দুইটা তো ডিফারেন্ট। যেমন এখানে তো বোর্ড নাই, বোর্ড থাকলে হয়তো লিখে অনেক কিছু বোঝানো যায়, এখানে আবার লেখাটা একটু সমস্যা। অনেক টিউটোরিয়ালে মানে কিভাবে যেন লেখে ওরা এক্সট্রা সফটওয়্যার দিয়ে হ্যাঁ, লেখে। সেটা হয়তো আমরা দেখবো, যদি আমরা দেখি যে না এভাবে আমরা কন্টিনিউ করতেছি। এই একটা কাজ করতে যে আমরা কাজ করতে ওয়েল, আপনার কথা আমি কিছুই বুঝতেছি না, আপনি কিছু বলতে চেষ্টা করতেছেন, বাট আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না। তুমি আসতে বলো। আমরা শোনা যায় না। হ্যাঁ বলো, আসতে বলো তুমি। তুমি বলো, আমরা শুনতেছি আস্তে আস্তে। আমি যেটা বলছিলাম যে এরকম অনেকগুলো প্রবলেম নিয়ে মাঝে মাঝে ক্লাস করতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে নিয়ে দেওয়া যায়। হ্যাঁ, মাঝে মাঝেও হইতে পারে যে আমরা যখন সময় পাবো তখন হয়তো ক্লাস করলাম, আর যদি যখন দেখা যাবে যে না ক্লাস মিস হচ্ছে, বা হরতালের কারণে হতে পারে, বা যে কোনো কারণেই হোক, তখন অনলাইনে ক্লাস করলাম। তবে মানে হ্যাঁ এটাই ভালো হয়। মানে আমরা রেগুলার হয়তো এখানে করলাম, হুম হুম। আর মাঝে মধ্যে মানে দিকে ক্লাস করলাম। হুম এটা হুম, আমার সেটা মনে হতে হয় পারে। সো আমার যেটা মনে হচ্ছে যে কারোই কোনো সমস্যা হয় নাই। কারো কি কোনো সমস্যা হয়েছে বুঝতে বা কোনো কিছু? রিমন ভাইয়ের সমস্যা হচ্ছে যে আসলে হ্যাঁ, ভিডিওটা রিমন ভাই তো স্ক্রিনই পাচ্ছিল না। আচ্ছা, রিমন ভাইয়ের সমস্যা আমি পরে সলভ করে দিব। আপনাদের কারো কোনো সমস্যা তো হয়নি, রাইট? আমার না, সব আমাদের না। আচ্ছা ঠিক আছে। শুধু সো ওদের সাউন্ড একটু সমস্যা হচ্ছে, ভিডিও প্রবলেম।
আচ্ছা, আমি তাহলে হচ্ছে ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, এটাও আবার একটা সমস্যা যে ফর এক্সাম্পল আমরা প্রায় 50 মিনিট ধরে কথা বলতেছি, তো এটার ভিডিও সাইজ কত হয় সেটা একটা দেখার বিষয়। এই যে আমরা অনেক আলাপ করতেছি, গল্প করতেছি, এগুলাও সব রেকর্ড হচ্ছে আসলে। তো এটা আবার একটা কনসার্ন যে ভিডিও ফাইল অনেক বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড ইউজ করি, ব্রডব্যান্ড ইউজ করি, মানে এটা প্রবলেম হবে না আসলে। সেটাই, এটা প্রবলেম হওয়ার কথা না আসলে। ইউটিউব ওপেন করতেছি আমি শুনলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে, তাহলে আমি এই স্ক্রিনশটটা আপ করে দিচ্ছি, তারপরে দেখি বাকিদেরও ফিডব্যাক নেই, সবার কি মতামত। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে, খোদা হাফেজ।